This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন বিগত কয়েকদিন ধরে আপনাদের সামনে আমরা এই জঙ্গিপুর, সুতি, ধুলিয়ানের বিভিন্ন ছবি তুলে ধরছি, আর এই ছবি দেখার পর একাধিক প্রশ্ন সামনে উঠছে। আচ্ছা, এই যে অশান্তির ঘটনা ঘটলো, এটা কি একেবারে পরিকল্পনা করে কি আটঘাট বেঁধে একই সময় দুটো জায়গায় জাতীয় সড়ক অবরোধ করা হলো, যাতে অশান্তির খবর পেয়ে পুলিশ সেখানে সঠিক সময়ে পৌঁছতে না পারে? আচ্ছা, পরিকল্পনা করেই কি তাহলে রেল লাইন অবরোধ করা হয়েছিল, যাতে ওই পথেও কেউ ওখানে পৌঁছতে না পারে? একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে এই ছবিগুলো দেখার পর থেকে, এই টাইম লাইনটা বিশ্লেষণ করার পর থেকে। ধুলিয়ানের হিংসা পূর্ব পরিকল্পনা মাফিক বলছেন বিশেষজ্ঞরা। যদি বলা হয় যে কি কারণে, সেই হিসেবে দেখতে গেলে সেই একই দিনে অর্থাৎ শুক্রবার দুটি জায়গায় এই রকম তাণ্ডব শুরু হয় যে আন্দোলনের নামে। প্রথমে সুতির সাজুর মোড়, সেখানে জাতীয় সড়ক 12 নম্বরে বসে পড়েন আন্দোলনকারীরা, এবং অন্যদিকে ধুলিয়ানের এই জাতীয় সড়কের উপরেই যে ডাকবাংলো মোড় রয়েছে সেখানে বসে পড়েন তাণ্ডবকারীরা। ফলে যে পুলিশ বাহিনী ধুলিয়ানে পৌঁছতে কিন্তু একটা বিস্তীর্ণ সময় লাগে, কারণ সুতির যে সাজুর মোড় রয়েছে সেখানে 4 থেকে 5 ঘন্টা তাণ্ডবকারীরা তাণ্ডব চালায়। ফলে পুলিশ এই জাতীয় সড়ক পথ অবলম্বন করে যেতে পারেনি। এবং অন্যদিকে ধুলিয়ানের রেল লাইনেও কিন্তু বসে পড়েছিলেন, সেখানে রেল পরিষেবাও বিঘ্নিত হয়েছে, রেলপথকেও কিন্তু ব্যবহার করতে পারেনি পুলিশ। যদি ভৌগোলিক মানচিত্র ভাবে দেখতে হয় তাহলে এইখানে সাজুর মোড় থেকে ধুলিয়ান হচ্ছে প্রায় 10 কিলোমিটার, এবং এখানে পুলিশ বাহিনী আসতে হলে জঙ্গিপুর থেকে আসতে হবে, যা বহরমপুরের দিকে, যেটা আমরা কলকাতাগামী রাস্তা বলছি, সেই পথ ধরে আসতে হবে এই সুতির সাজুর মোড়, তারপরের রাস্তায় যেতে হবে ধুলিয়ান মোড়। অর্থাৎ 10 কিলোমিটার আগেই পুলিশ বাধাপ্রাপ্ত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এর পিছনে পূর্ব পরিকল্পিতভাবে বড় কোনো মাস্টার মাইন্ড রয়েছে, যে এই হিংসার মদতকার বা এই হিংসাকে তৈরি করেছে, এবং সেই দিকেই কিন্তু এই ইঙ্গিত দিচ্ছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। মুর্শিদাবাদে কিছু বলার নেই, বা পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে। হুলিগানিজম এর একটা শেষ হয়, পুলিশ অলরেডি বলেছে যে খুব স্ট্রিক্টলি দেখছে, খুব কঠোর হাতে দমন করছে। হঠাৎ একটা ঘটনা ঘটিয়েছিল কেন, সেটাও অনুসন্ধান করার জন্য আমি অনুরোধ করছি। এর পেছনে কারা, সেটা নিয়েও অনুসন্ধান হওয়া উচিত। তার কারণ ভারত ধর্মনিরপেক্ষতার পীঠস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করার জন্য যারা এই পরিকল্পনা করেছিলেন তাদের ধিক্কার জানাই, এবং পুলিশকে বলবো কঠোরতম শাস্তি এদের জন্য দিতে কোর্টের মাধ্যমে। দেখুন, নিশ্চয়ই আপনাদের মনে আছে শাসক দলের বিধায়ক, সাংসদ তারা বলেছিলেন প্রথম দিন, দ্বিতীয় দিন এই ছবি দেখার পর যে কেউ না কেউ উস্কানি দিচ্ছে, কোনো বড় মাথা আছে, তার পরিকল্পনা। আজকে পুলিশ আধিকারিকরা যারা ওখানে পৌঁছে গেছেন, পুরো পরিস্থিতি খতিয়ে দেখার পর তারাও মনে করছেন যে নেপথ্যে রয়েছে কোনো সংগঠন। যেই থাকুক, কোনো অবস্থাতেই তাদেরকে রদ করা হবে না। কড়া ভাষায় আজকে হুঁশিয়ারি দিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। এভাবে ঘটনা হয়েছে, তাতে অবভিয়াসলি অর্গানাইজেশনস ইনভলভ হতে পারে, ইন্ডিভিজুয়ালস ইনভলভ হতে, অবভিয়াসলি কোনো একটা প্রচার ডেফিনেটলি ইজ দেয়ার। আদারওয়াইজ এইভাবে একটা ক্রাউড যে বিহেভিয়ার হয়েছে, যেভাবে ক্রাউডের রিয়াকশন হয়েছে, যেভাবে যে প্রোফাইলের লোকরা ইনভলভ আছে, তাতে অবভিয়াসলি একটা কোনো প্ররোচনা একদম রুল আউট করা যেতে পারে না। বাট যেটা বললাম যে উই হ্যাভ টু গেট দ্য রাইট পারসনস, কারা ইনভলভ আছেন, কেন করানো হয়েছে, কি উদ্দেশ্য আছে, যারা দোষী, যারা দোষ করেছে, not a single person will be spared, no matter যত আমাদের জেলে যেখানে যেতে হবে, যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো, কিন্তু যে কোনো ইন্ডিভিজুয়াল যারা ভায়োলেন্সে ইন্ডালজ করেছে, whoever he is, irrespective of any consideration of his whatever be his status, whatever be his position, everybody will be brought to book. আপনারা শুনলেন এডিজি আইন শৃঙ্খলা, তিনি আশ্বাসবাণী দিচ্ছেন যে দোষীদের শাস্তি দেওয়া হবে। কিন্তু মাত্র 7 দিনের সদ্যজাত সে কি দোষ করলো? হিংসার আঁচ তো তার গায়ে এসে পড়লো, তাকে তার মা নিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী জেলায়। এই হিংসার থমথমে ছবি মুর্শিদাবাদের জঙ্গিপুর, ধুলিয়ান, সুতিতে দেখতে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই 200 জনকে গ্রেফতার করা হয়েছে, ইতিমধ্যেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কবে তারা বাড়িতে ফিরবেন
এখন যারা এই মুহূর্তে আশ্রয় রয়েছেন পাশের জেলা থেকে, তাদের একটাই প্রশ্ন, আর যদি ফেরার পরে তারা নিরাপত্তা পাবেন তো? তারা এই মুহূর্তে সুরক্ষাহীন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন। আমার সহকর্মী কৌশিক আমার সঙ্গে রয়েছেন। এই প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত কতটা কি মিলল আমি সরাসরি জিজ্ঞেস করবো। কৌশিক, এখনো পর্যন্ত কি পরিস্থিতি, কি উত্তর, যে তারা কবে ফিরতে পারবেন, কবে তাদের কাছে সেই সুরক্ষা আসবে? দেখো এখনো পর্যন্ত এলাকা কিন্তু এখনো থমথমে রয়েছে। তবে যে ঘটনাগুলি ঘটেছিল সেই অশান্তি কিছুটা হলেও থেমেছে। এলাকায় বাড়তি নজরদারি চলছে, কেন্দ্র বাহিনী এসেছে, কেন্দ্র বাহিনীর রুট মার্চ চলছে, বিএসএফ সিআরপিএফ এর মতো কেন্দ্র বাহিনীর জওয়ানরা বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে, সিএপিএফ মোতায়েন হয়েছে। অর্থাৎ কেন্দ্র বাহিনী আসার পর থেকে কোথাও যেন কিছুটা হলেও শান্তিতে ফিরছে। কিন্তু এই দগদগে ক্ষত কিন্তু খুব সহজে যাবে না। মানুষের মনে এখনও আতঙ্ক কাজ করছে, কারণ যে ঘটনা দেখেছিল শুক্রবার এবং শনিবার, সেই ঘটনাগুলি তাদের মনে কিন্তু এখনও আতঙ্ক গ্রাস করে রয়েছে। যারা ওপার অর্থাৎ যে মালদা চলে গেছে, যে নদী পেরিয়ে গঙ্গা পেরিয়ে, কারণ তারা প্রাণ ভয়ে তারা গঙ্গা পেরিয়ে ওপারে গিয়ে আশ্রয় নিয়েছে, তারা কবে ফিরবে সেটা একটা কিন্তু চিন্তার বিষয় রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে খুব শীঘ্রই তাদেরকে ফেরানো হবে। অন্যদিকে যে আমরা কথা বলেছিলাম আজ, যে সিআইএসএফ এর সিআরপিএফ এর যারা আধিকারিক রয়েছেন তারাও বলেছেন খুব শীঘ্রই তাদেরকে ফেরানো হবে। তবে যে ঘটনা ঘটেছে, ওয়াকফ আন্দোলনের নামে যে তাণ্ডব ঘটেছে, সেখানে কিন্তু একটা হিংসার ছবি দেখেছে। সেখানে লুটপাটের মতো ঘটনা ঘটেছে। সেই সব এলাকায় বাড়ি থেকে অনেক হিংসায় মারধর করা হয়েছে, ভাঙচুর, লুটপাট সব রকম ঘটনা ঘটেছে। সেই ভাঙচুর, লুটপাট সেই ছবি তো আমরা দেখিয়েছি, আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটা দুটো নয়, 500টা পরিবার পার্শ্ববর্তী জেলায় গিয়ে তারা এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে তাদের এই আশ্রয় নেওয়া তো আমরা বুঝলাম, কিন্তু আশ্বাসবাণী আসছে আইন শৃঙ্খলার তরফ থেকে, কিন্তু তারা এখনো আশ্বস্ত হতে পারছেন না। মুর্শিদাবাদের হিংসা নিয়ে এবার তৃণমূলকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর। রাজ্যের শাসক দল নিষিদ্ধ সংগঠন সিমি পিএফআই ঘনিষ্ঠ, দেশের জন্য বিপজ্জনক তৃণমূল কংগ্রেস, বিস্ফোরক দাবি রাজ্যের বিরোধী দলনেতার। ওপার বাংলা উস্কানোর দরকার নেই তো। ইউনূস আর মমতা দুজন তো এক পরিবারের সদস্য। ওখানে জামাত এবং এক্সট্রিমিস্ট ফোর্স তারা যে কাজ করছে, ওখানে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ। আর সেখানে একই আনসারুল বাংলা যেমন বিপজ্জনক, তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক, রাষ্ট্রবিরোধী, জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যান অর্গানাইজেশন পিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল। হিংসার জেরে মুর্শিদাবাদ ছেড়ে মালদায় আশ্রয় নিয়েছে অন্তত পক্ষে 500 পরিবার। ভিজে হারিয়ে ঠাঁই হয়েছে স্কুলের ঘরে। আজ দুর্গতদের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই ছবি আপনাদের সামনে রাখছি আমরা। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার সুব্রতোষের সঙ্গে। সুব্রতোষ, আমি চাইবো টিভি9 বাংলার দর্শকরা একদম বাস্তব ছবিটা দেখুক। সেখানকার কি অবস্থা মানুষজনের, তার খাওয়া দাওয়া, তাদের ঠিকঠাক থাকার জায়গা, সেগুলো পাচ্ছেন কিনা, এবং কতজন ফিরে আসতে চাইছেন নিজের বাড়িতে, সবটাই সুব্রতোষ। প্রথমে তোমাকে বলি যে 500 জন নয়, 500 জনের বেশি, কারণ খেপে খেপে তারা কিন্তু আসছে। গতকালকে পর্যন্ত এসেছে এবং আজকেও এসেছে। এবং এই পাল্লালপুর হাই স্কুলে সেখানে যেটা দেখা যাচ্ছে প্রায় 1000-এর ওপরে মহিলা পুরুষ তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। তাদের কেউ কেউ আবার অন্যত্র তাদের আত্মীয় বা ওই এলাকার কোনো শুভানুধ্যায়ী তারা তাদের নিজের বাড়িতে গিয়ে নিয়ে গেছে, আন্তরিকতার সঙ্গে রেখেছে, এটাও কিন্তু দেখা গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা যে উদ্বাস্তু ক্যাম্প বলতে যেটা বলা হয়, সেই রকমই শিবির বা ক্যাম্প করা হয়েছে পাল্লালপুর হাই স্কুলে। এবং সেখানে তাদের খাওয়া দাওয়ার জন্য যে ব্যবস্থা করা, তাদের যে দুমুঠো অন্ন সেখানে তাদের জোটাতে হবে, সেটা কিন্তু গ্রামের মানুষ মূলত তাদের জোটাচ্ছে হচ্ছে সেই গ্রামের মানুষ। এবং সেই গ্রামের মানুষরা নিজেরা ব্যক্তিগতভাবে চাঁদা তুলে সুকান্ত মজুমদার যে সেখানে গেলেন, তিনি কি কিছু তাদের সেই সমস্ত মানুষগুলোকে কিছু আশ্বাস দিয়েছেন, বা তিনি গিয়ে সেখানে কি বললেন তাদেরকে?
দেখো, সুকান্ত মজুমদার তিনি তাদের সাথে কথা বলেছেন, তাদের অভিযোগ শুনেছেন এবং তাদেরকে আর্থিক সাহায্য কিছু দান করেছেন সেই ইয়েতে, এবং কিছু রিলিফ বা ত্রাণ সামগ্রী দিয়েছেন যাতে বেশ বুঝতে পারলাম। তুমি নজর রাখো সুব্রত, সেই মুহূর্তের ছবিটা আমরা আরো একবার দর্শকদেরকে দেখিয়ে দিতে চাইবো, সেই মুহূর্তে যখন সুকান্ত মজুমদার সেখানে পৌঁছন। এদিকে সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সংশোধনী ওয়াক অফ আইনের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। তারা আইএসএফ কর্মী সমর্থক হলেও তারা বারবার দাবি করেছেন কর্মসূচি আইএসএফ ডাকলেও এই কর্মসূচিতে কোনো দলীয় পতাকা নেই, বরং রয়েছে জাতীয় পতাকা। তারা যখন কলকাতার অভিমুখে আসছিলেন তাদেরকে ভোজেরহাটের সামনে পুলিশ আটকে দেয়, সেখানে পুলিশের সঙ্গে রীতিমতন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন আইএসএফ কর্মী সমর্থকরা। পরে অবশ্য তাদের বেশ কয়েকজন শিয়ালদায় আসেন এবং শিয়ালদা থেকে রামলীলা ময়দানের উদ্দেশ্যে ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে। নেতৃত্বে রয়েছেন আইএসএফ চেয়ারম্যান, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দুটো জায়গার ছবির দিকে নজর রাখবো, মিছিলের ছবি দেখাবে সৌভিক এবং ভাঙরের ছবি দেখবো সুশোভনের কাছ থেকে। প্রথমে একটু ভাঙরের ছবিটা দেখবো, সুশোভন। দেখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আবার পুলিশের বিশাল বাহিনী, একেবারে অরিন্দম সরকার আইপিএস তিনি নিজে তার যে বাহিনী, সেই বাহিনীকে সঙ্গে করে নিয়ে যে জায়গায় ইতিমধ্যেই তারা ছিলেন সেই জায়গায় যারা জমায়েত করেছিলেন তাদের সেখান থেকে সরানো সম্ভব হলেও শোনা যাচ্ছে আবার সামনে বেশ কিছু জমায়েত হয়েছে এবং তার জন্য কিন্তু গাড়ির যে গতি, সেই গতি কিছুটা হলেও স্লথ হয়ে গেছে। এই মুহূর্তে আবার বিশাল পুলিশ বাহিনী দেখতে পাচ্ছ যে তারা একেবারে লাঠি নিয়ে, হেলমেট নিয়ে, ঢাল নিয়ে তারা একেবারে রীতিমতো প্রস্তুত হয়ে, যেই প্রস্তুত আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম, সেই প্রস্তুত হয়ে কিন্তু আবার তারা একেবারে এগোচ্ছে, আর বাসন্তী হাইওয়ে ধরেই এগোচ্ছে। তার কারণ যে গাড়ি তোমাকে দেখানোর চেষ্টা করবো, এই গাড়িগুলো কিন্তু একেবারে কিছুটা হলেও এগোচ্ছিল, কিন্তু হঠাৎই এই গাড়ির মুভমেন্ট কিছুটা হলেও স্লথ গতিতে হওয়া, তারপরে কিন্তু খবর আসে যে সামনে আবার একটি বিক্ষোভ প্রদর্শন করার কর্মসূচি এই মুহূর্তে গ্রহণ করা হয়েছে। সেই জন্যই কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এগোচ্ছে। অর্থাৎ এই পুলিশ বাহিনী সেই জায়গায় পৌঁছানোর পর কি পরিস্থিতি হয় নিঃসন্দেহে তা গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে তোমাকে বলে রাখি যে একেবারে র্যাবকে সঙ্গে নিয়ে বিশাল পুলিশ বাহিনী, একাধিক আইপিএস পদমর্যাদার অফিসাররা তারা কিন্তু এগোচ্ছেন। স্বাভাবিকভাবে পরিস্থিতি যেটা দেখছি প্রায় 4 ঘন্টা পরে স্বাভাবিক হলেও এখন কিন্তু আবার গাড়ি যেহেতু দাঁড়িয়ে পড়েছে, তাই অনুমান করা হচ্ছে আবার কিন্তু পরিস্থিতি জোরালো হতে পারে। নজর থাকবে সুশোভন, নজর রাখো। দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। সুশোভন যে কথা বলছিল, ভাঙড়ের ছবি দেখুন। পুলিশ আধিকারিক যারা আছেন তারা পৌঁছে গেছেন, তাদের সঙ্গে র্যাফের যারা রয়েছেন তারাও রয়েছেন। এই মুহূর্তে 5টা ছবি দেখাচ্ছি, ওই মুহূর্তের ছবি যখন ভোজেরহাটে পুলিশের তরফ থেকে লাঠি চার্জ করা হচ্ছে। একটু আগে আপনাদেরকে বলছিলাম না যে মিছিলের ছবিও দেখাবো, মিছিলের লাইভ আপডেট দেবো। এবার নজর রাখো সেদিকে, মিছিলের দিকে। আমরা 5টা ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। ভোজেরহাটে পুলিশের তরফ থেকে আইএসএফ কর্মী সমর্থকদের আটকে দেওয়া হয়, তারপরেই আইএসএফ এর কর্মী সমর্থক যারা আছেন তারা রাস্তায় নেমে পড়েন, বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গে, পরে রাস্তায় বসে পড়েন, বিক্ষোভ দেখান। পুলিশের তরফ থেকে পরবর্তী সময় লাঠিচার্জ করা হয়। 4 ঘন্টা পেরিয়ে গেল, এখন ওই রাস্তা পুরোপুরি স্বাভাবিক তা কিন্তু বলা যাচ্ছে না। পাশাপাশি মিছিলের দিকে নজর রাখবো। মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শিয়ালদা থেকে রামলীলা ময়দানের উদ্দেশ্যে মিছিল এগিয়ে চলেছে। পুরোভাগে রয়েছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। মিছিলের ছবি সৌভিক। রামলীলা ময়দানের জানি রাখি আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সেই মিছিল সেটা কিন্তু শিয়ালদা থেকে শুরু হয়েছে। সেখানে এসে এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখতে একেবারে বহু মানুষদের তারা কিন্তু আইএসএফ কর্মী যারা তারা কিন্তু বাতিলের দাবিতে মিছিল এবং কিছুক্ষণ আগে নওশাদ সিদ্দিকী যেমনটা বলছিল সেই বন্ধের প্রতিবাদ করে। পাশাপাশি আজকের আইএসএফ তরফ থেকে তা নিয়েও কিন্তু নিন্দা করে। এখন কিন্তু নওশাদ সিদ্দিকী স্টেজে বক্তব্য রাখছেন। পুলিশের তরফ থেকে তা নিয়েও কিন্তু নিন্দা করে। এখন কিন্তু নওশাদ সিদ্দিকী স্টেজে বক্তব্য রাখছেন। সঙ্গে থাকো সৌভিক। মুসলমানদের জন্য নাকি ভালো করবে, কেমন ভালো করছে তো একটা প্রমাণ দিচ্ছি। বলা হচ্ছে যে যারা নতুন করে যদি কেউ লাভ করতে চায় 5 বছর তাকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে আছে প্রমাণ দিতে হবে। তাই সার্টিফিকেটটা কে দেবে? এখানে হাস্যস্যকর এই ধরনের অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। বলা হচ্ছে সেকশন
107 যেটা আছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 এ বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লিমিটেশন অ্যাক্ট কি? অর্ডিনারি যে আইন আছে 12 বছর কোনো জায়গার উপরে থাকলে জায়গার মালিক না হলেও সত্তার মালিক হয়ে যায়, সেটা শুধু ওয়াকাফের উপরে প্রযোজ্য ছিল না। শুধু ওয়াকাফ নয়, বিভিন্ন রিলিজিয়াস এন্ডোমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু সংশোধনের নামে মুসলমানদের উপকার করতে যে মুসলমান বিধবা মায়েদের উপকার করছে, মুসলমান ডিভোর্সি মায়েদের উপকার করার জন্য বলছে, মুসলমান গরিব মায়েদের বাপেদের উপকার করার জন্য আইন তুলে দিল। যে কেউ যে কোনো জায়গায় বসে গিয়ে ওয়াকাফের বসে গিয়ে বলে যদি আমি 12 বছর আছি, ডিসপুটেড ল্যান্ড হয়ে গেল, মামলা হয়ে গেল, শুরু হয়ে যাবে, মানে মামলার দিকে এগিয়ে দিল। আর কেন আমরা বিরোধিতা করছি? অনেক কটা পয়েন্ট আছে, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ রাখবো না, আমি 5 মিনিট বক্তব্য দিয়ে ছেড়ে দেবো, কারণ অসুবিধা আছে ভাই, 5 মিনিট বক্তব্য দেবো। ওয়াক বাই ইউজার, মৌখিক দান, সহজ ভাষা যদি বলি, সেটা কারা? সেটা শুধু কি ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য ছিল? যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যে কোনো মানুষ সম্পত্তি দিতে গেলে ওয়াক বাই ইউজারটা বৈধ ছিল, কিন্তু এই কেন্দ্রের সরকার ওয়াক বাই ইউজারটাকে তুলে দিল। ফলে যে সমস্ত সম্পত্তিগুলো মৌখিক দান করা আছে সেইগুলোকে এরা এবার কেড়ে নেবে। অ্যাকচুয়াল এরা কিন্তু এটা কেউ যদি মনে করে মুসলমানদের উপর দমন পীড়ন হচ্ছে, এটা নয়। এদের লক্ষ্য হচ্ছে এর জমি হাঙর, প্রাইম প্রপার্টি গুলোতে লক্ষ্য হয়েছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে। আজকে ওয়াকাফের উপর হচ্ছে, মুসলমানদের উপর হচ্ছে, কালকে দেবত্ব সম্পত্তির উপরে হবে, পরশুদিন শিখেদের উপরে হবে, তারপর দিন খ্রিস্টানদের হবে, তারপর দিন আদিবাসীদের উপরে অলরেডি হয়ে গেছে একটা পর্যায়ে। ফরেস্ট রাইট অ্যাক্ট 2023 নামে তাদের অধিকার কেড়ে নিতে চাইছে। তো বন্ধুগণ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাত বর্ণ নির্বিশেষে তিনটে নিউজরুম লাইভে আমরা আরো গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। তবে শুভজিৎ দাস এবং শুভজিৎ মিত্রকে আপাতত ধন্যবাদ।